Welcome to my channel. Today I will discuss about IELTS writing task 1 bar graphs. Okay. First of all, we saw just a bar graph. This is a bar graph. Okay. Here we can see that 2007 to 2015 vertical line number of household in million and horizontal number of years and total brackets 2007 to 2015. We will step by step how to get 7 plus score. We will discuss all of the task 1 paragraph, how to solve step by step. Just few minutes planning. Okay, let's go. Okay, প্রথমত আমরা যেটা দেখব হচ্ছে আপনার কিছু রুলস এন্ড রেগুলেশন, যেগুলো রুলস আমাদের বিগত ইয়েতে বলা আছে। সেখানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 15 মিনিটস টাইম হচ্ছে আমাকে এই টাস্কে আমি পাবো। তো আমরা প্রথমত হচ্ছে প্রশ্নটা পড়ে নেব যে কোশ্চেন কি বলছে। দ্য চার্ট বিলো শো দ্য নাম্বার অফ হাউসহোল্ড ইন দ্য ইউএসএ বাই দেয়ার অ্যানুয়াল ইনকাম in 2007, 2011 and 2015. ওকে, জাস্ট ছোট্ট একটা আপনার হচ্ছে এক লাইনের মধ্যে একটা কোশ্চেন। Summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. ওকে, তো আমাদের এখানে যেটা করতে হবে যে এই লাইনটাকে নিয়ে আমার কাজ করতে হবে, এটাকে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ করতে হবে অলমোস্ট হচ্ছে আপনার প্রথমত যেটা ইন্ট্রোডাকশনে লিখবেন সেখানে এই জায়গা থেকে আপনি লিখতে হবে। ওকে, তো এটা প্যারাফ্রেজ করবেন। তো প্যারাফ্রেজ করার জন্য হচ্ছে আপনাকে বিভিন্ন সিনোনিম ইউজ করতে হবে। আপনার হচ্ছে এই সেন্টেন্সটাকে ঘুরিয়ে আপনি অন্যভাবে লিখতে পারেন। তো যেভাবে আপনি লিখতে পারেন সেটা আপনি বারবার চেষ্টা করে দেখবেন। আমিও একটা আইডিয়া দেব আপনাদেরকে। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন যে রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি এখানে হচ্ছে 250 ওয়ার্ডস লিখলে হবে না। আপনি এখানে যদি সময় খেয়ে ফেলেন 20 মিনিটসের জায়গায় আপনি 30 মিনিটস লিখে ফেলছেন, তার মানে পরের ইয়েতে আপনি 30 মিনিট সময় পাবেন। টোটাল 1 আওয়ার্স এক্সাম। তো আপনার কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে ব্যারিগেড নেই। আপনি চাইলে হচ্ছে টাস্ক 2 থেকেও শুরু করতে পারেন, টাস্ক 1 থেকেও শুরু করতে পারেন। তো টাস্ক 1 থেকে আমার কাছে যেটা মনে হয়েছিল যে টাস্ক 2 টা আগে শেষ করা দরকার। টাস্ক 1 টা হচ্ছে আপনার এটা দেখে দেখে হচ্ছে আপনি কি মানে ইজিলি আপনি একটা আইডিয়া জেনারেট করে খুব দ্রুত এটা শেষ করতে পারেন। অথবা এটাও আপনি কি করতে পারেন যে খুব দ্রুত শেষ করে আপনি টাস্ক 2 তে চলে যাবেন। মানে যেটা আপনার কাছে বেটার মনে হবে। তো এখানে ইনস্ট্রাকশন গুলো দেখে নিতে হবে যে গ্রাফে এখানে বার গ্রাফে কি বলছে। তো এখানে আমি যেটা করলাম যে নাম্বার অফ ইউএস হাউসহোল্ড ইন মিলিয়ন বাই অ্যানুয়াল ইনকাম। এখানে অ্যানুয়াল ইনকাম বলতে পারেন, ইয়ারলি ইনকাম বলতে পারেন, আপনি যেভাবে করতে পারেন। আপনি 1 মিলিয়ন এখানে বলছে 1 মিলিয়ন। এই যে আপনার এই আরেকটা জিনিস দেখতে হবে যেটা, এটা ভার্টিক্যাল লাইন আর এটা হচ্ছে হরিজন্টাল লাইন। তো ভার্টিক্যাল লাইনে আপনার হচ্ছে নাম্বার অফ হাউসহোল্ড ইন মিলিয়ন, ইন মিলিয়নে হচ্ছে এখানে দেওয়া আছে। আর হরিজন্টালে দেওয়া আছে আপনার ইয়ার, নাম্বার অফ ইয়ার 2007, 2011, 2015। এখানে আমরা যেটা দেখব যে এখানে প্রথম যদি আমি দেখি এই ইয়েটা, সেটা হচ্ছে লেস দেন 25। এই যে এই কালারের সাথে এই কালার কিন্তু ম্যাচিং করছে, ম্যাচিং করতে হবে। লেস দেন 25,000 annual income
মানে 25,000-এর নিচে আপনার অলমোস্ট 25 মিলিয়ন পিপুল হচ্ছে, তাদের হচ্ছে অ্যানুয়াল ইনকাম হচ্ছে আপনার $25,000 নিচে। প্রথমটা পেয়ে গেলেন। দ্বিতীয়টা হচ্ছে কত? এই যে এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, তার মানে দ্যাটস মিন 25,000 থেকে আপনার 49,990 পর্যন্ত হচ্ছে আপনার এই যে, এটা কি বলবেন, হোয়াইট হোয়াইট ইয়েটা হচ্ছে আপনার অলমোস্ট 23 বা 22 মিলিয়ন পিপল এর ইনকাম হচ্ছে 25,000 থেকে বিলো 50,000। এবার আমরা যাব অফ হোয়াইটে যাব। অফ হোয়াইটে আবার হচ্ছে এখানে কিন্তু কম। এখানে এটার থেকে এটা বাড়ছে আপনার। আবার আরেকটা লেভেল হচ্ছে অফ হোয়াইট, এখানে দেখতে পাচ্ছেন 50,000 থেকে আপনার 74,999, আপনার অলমোস্ট 21 মিলিয়ন পিপুল যাদের অ্যানুয়াল ইনকাম হচ্ছে 50,000 থেকে 75,000-এর কাছাকাছি ইনকাম। এইবার আমরা দেখব সব থেকে ছোট। এখানে দেখতে পাচ্ছেন বিলো 15, দ্যাটস মিন 14 অথবা 13 মিলিয়ন পিপুল, দে হ্যাভ ইনকাম, আর্ন ইনকাম 75,000 to 99,999। তাদের ইনকাম হচ্ছে 75 থেকে 99,990, 99,999 মানে পার ইয়ার, ইয়ারলি ইনকাম বা অ্যানুয়াল ইনকাম। এখন আমরা জেনে গেলাম এখানে। লাস্টে যেটা আমরা দেখব সব থেকে বড় 2007-এ তাদের ইনকাম সব থেকে বেশি। আপনার সর্বোচ্চ পিপুল, আপনার ইউএসএ তে যে ইনকাম লেভেল, এটা কল্পনা করা যায় যে 2007-এ আপনার 1 লাখ থেকে তার উপরে হচ্ছে বেশি পিপুল ইনকাম করে। দ্যাটস মিন অলমোস্ট 30 মিলিয়ন পিপুল যে তারা তাদের ইনকাম, অ্যানুয়াল ইনকাম আপনার 1 লাখের উপরে। ওকে, 1 লাখের উপরে আপনার ইনকাম। তার মানে আমার হচ্ছে এখান থেকে একটা আইডিয়া জেনারেট হলো। আমি এখানেও যদি ধরি এটাও কিন্তু ওয়ান অফ দ্য টপ। 2007-এও এ টপ, 1 লাখের উপরে টপ। 2015-এও এ কিন্তু টপ। আবার 2011-এ মিডলে কিন্তু ইনকাম একটু কি হয়েছে, 1 লাখের উপরে বা 1 লাখ অথবা 1 লাখের উপরে একটু কমছে। আবার এটা কিন্তু বাড়ছে, পিক পয়েন্ট এটা সর্বোচ্চ 2011-এ হচ্ছে আপনার 25 থেকে 49,000-এ সব থেকে বেশি। তো এই জিনিসটা আপনাকে কি করতে হবে, ওভারভিউ স্টেটমেন্টে আপনাকে নিজের মতো করে একটা সামারি লিখতে হবে। সামারি, তাহলে সামারি আপনাকে লিখতে হবে। আর হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 অথবা বডি প্যারাগ্রাফ এ ধরতে পারেন, বডি প্যারাগ্রাফ বি ধরতে পারেন। ফাইনালে আপনি কনক্লুশন আপনার নট ম্যান্ডেটরি, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। ওকে, এটা আপনাদেরকে আমি এই স্লাইডটা বা এই এটা আপনাদেরকে লং টাইম বোঝানোর কারণটা কি, এটা হয়তো আপনাদের মাথায় আসতে পারে। মেন আইডিয়া জেনারেটটা এই কোশ্চিন থেকেই হবে। আপনার কোশ্চিনটাকে আগে পড়বেন, পড়ার পরে হচ্ছে আপনার লেখা শুরু করবেন। আপনি ফুল আইডিয়াটা নেওয়ার পরে আপনি যখন মাথায় নিয়ে ফেলছেন যে পুরো আইডিয়াটা আপনার, আইডিয়াটা নেওয়ার পরে আপনি কি করলেন,
প্রথম কোশ্চেনটা হচ্ছে শুরু করবেন আপনার ইন্ট্রোডাকশন দিয়ে, দ্যাটস মিন প্যারাফ্রেজ করতে হবে। তো আমরা দেখব কিভাবে প্যারাফ্রেজ করতে হয়, চলেন দেখা যাক। ওকে, লেটস গো। ওকে, আমাদের কিন্তু আসলে অনেকক্ষণ হলে আমরা মানে একটা টপিক নিয়ে আলোচনা করতেছিলাম। তো অনেকের মধ্যে একটা চলে আসছিল, একটা মিউজিক আসার পরে আমার মনে হয় অনেকের ঘুম ভেঙে গেছে। কথা শুনতে শুনতে ঘুম ধরে গেছিল মনে হয়। দুঃখিত যে আপনাদেরকে কি করলাম যে লং টাইম ধরে কোশ্চেন সম্পর্কেই একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। তো এখন আমাদের রাইটিং বা লেখার পালা। আমি আগেই লিখে নিয়েছি যাতে আপনাদের কি না হয়, মানে বিরক্ত না হন। এখানে কোশ্চেন থেকে আমি কি করব, প্যারাফ্রেজ করব, মানে ইন্ট্রোডাকশনটা লিখবো কিভাবে। তাহলে এটা আমাকে এখানে কোথাও কিন্তু বার চার্ট উল্লেখ নেই। আমার কোশ্চেন গ্রাফটা কি এটা হচ্ছে দেখে বুঝতে হবে বার চার্ট। ওকে, তাহলে বার চার্টের আমার শুরু করার সময় আমাকে আহ আপনি বার চার্টটা কিভাবে আপনি কি করতে পারেন, প্রেজেন্ট করতে পারেন। দ্য বার চার্ট ইলাস্ট্রেট, দ্য বার চার্ট শোয়িং, দ্য বার চার্ট ডিসপ্লে, দ্য বার চার্ট এক্সপ্লেইন, দ্য বার চার্ট, আর কি বলা যায়, আরো অনেকগুলো সিনোনিম আছে, আমি বলতে চাচ্ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যায়। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা বলবো যে বার চার্ট ইলাস্ট্রেটস, এটা হচ্ছে আপনার মতো করে আপনি কি করলেন, আমি যে ওয়ার্ড গুলো বললাম, সিনোনিম গুলো বললাম, এখানে আপনার মতো করে দিলেন। এটাই প্যারাফ্রেজিং এর একটা মেন উদ্দেশ্য, যে এই কোশ্চেনটাকে আমি কি করব, জাস্ট হচ্ছে ঘুরিয়ে ফেলবো, বিভিন্ন ভাবে আমি ঘুরাইতে পারি। ওকে, দ্য নাম্বারস অফ ইউএস হাউসহোল্ড, এখানে নাম্বারের জায়গায় আমি কোয়ান্টিটি বলতে পারি। দ্য কোয়ান্টিটি অফ ইউএস হাউসহোল্ড অ্যাক্রস ভেরিয়স, ভেরিয়স এর জায়গায় আমি ডিফারেন্স দিতে পারি। এখানে আপনার মতো করে আপনি কি করতে পারেন, সিনোনিম দিতে পারেন। অ্যানুয়াল ইনকাম, এই যে অ্যানুয়াল ইনকাম, আমি এখানে ইয়ারলি ইনকাম দিতে পারি। এটাও আমি প্যারাফ্রেজিং এর মধ্যে আমি কি করতে পারি, ঘুরাইতে পারি। তা আমি কি বেশি করি নাই, চেঞ্জ করি নাই। অ্যানুয়াল ইনকাম ব্র্যাকেটস ইন দ্য ইয়ার, আমরা যখন দুইটা ইয়ার যখন আমরা দেখব বা তিনটা ইয়ার যখন দেখব, অ্যামং দ্য ইয়ার আমরা যদি বলতে পারি, বিটুইন দ্য ইয়ার বলতে পারি, দুইটা যদি হয়, দুইয়ের অধিক হলে অ্যামং দ্য ইয়ার, অথবা আমরা ব্র্যাকেটস যদি বলি, তার মানে আপনার ওই ব্র্যাকেটস এর মধ্যে যে ইয়ার গুলো, সেই ইয়ার গুলোর মধ্যে কি হচ্ছে আপনার একসাথে হচ্ছে, ব্র্যাকেটস ইন দ্য ইয়ার্স 2007, 2011 and 2015। ওকে, তো এই জিনিসগুলো কোথায় থেকে পেয়েছি আমি, এখানে কোশ্চিন থেকেই পেয়েছি। আমি নিচের গ্রাফে গেলাম না, গ্রাফ পর্যন্ত যাব না। আমি যখন ইন্ট্রোডাকশন লিখবো, আমি এখান থেকে কি করব, আইডিয়া নেব। আর হচ্ছে গ্রাফের দিকে আমি তাকালে কোনো যদি প্রোডাক্ট থাকে বা কোনো যদি আহ থাকে, সেই ক্ষেত্রে আপনার কি করতে পারেন, ঘুরাইতে পারেন। এখানে আপনার তিনটা ইয়ার উল্লেখ করা আছে, তাহলে 3 ইয়ার্স, ব্র্যাকেট ইন দা 3 ইয়ার্স, ব্র্যাকেট ইন দা 3 ইয়ার্স 2007, 2011 and 2015। আপনি যেভাবে প্রেজেন্ট করতে পারেন, আপনাকে লেখাটা হচ্ছে কি হতে হবে, ক্লিয়ার, নিট এন্ড ক্লিন হতে হবে। আপনাকে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড, মানে আমি যেটা সাজেস্ট করব আপনাদেরকে,
একসাথে মিলিয়ে লিখতে যাবেন না। এখানে যেভাবে টাইপিং দেখতে পারতেছেন, টি একটা, এইচ একটা, ই একটা, একসাথে কিন্তু কি হয়েছে, কিন্তু একটার সাথে একটা লেগে নাই। এইভাবে যদি আমরা লেখার প্র্যাকটিস করি, বার বি একটা, এ একটা, আর একটা, তো এইভাবে আমরা কি করব, প্র্যাকটিস করব পেন্সিল দিয়ে। আপনাকে কিন্তু খাতায় এখানে অপশন থাকবে দুইটা, হয় পেন্সিল দিয়ে লিখবেন, না হলে আপনি কলম দিয়ে লিখবেন। তো ভাই কলম দিয়ে যখন লিখতে যাবেন তখন কিন্তু আপনার একটা ভুল হলে কাটাকাটি করতে পারবেন কাটতে, কিন্তু কেটে দিয়ে আরেকটা লিখতে হবে, তখন খাতাটা দেখতে বাজে লাগবে। তো এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার কি করবেন, পেন্সিল দিয়ে লিখবেন। আপনার পেন্সিল দিয়ে লিখবেন সেন্টেন্স, সেন্টেন্স কেসে, অ্যাজ ইউজুয়াল যেভাবে লেখেন ওইভাবে লিখবেন। তো এইবার আমরা যেটা দেখব, ওভারভিউ স্টেটমেন্ট। আমার এখানে কিন্তু এইভাবে আমি যেটা ইন্ট্রোডাকশন দিছি, ওভারভিউ স্টেটমেন্ট, এটা জাস্ট আপনাদের বোঝার জন্য। এই যে প্রথম কি লিখছেন, আপনার ইন্ট্রোডাকশন লিখছেন, লেখার পরে এই যে ডট দিছেন, আপনি কোথায় থেকে লিখবেন এইবার, এইবার এই মাথায় থেকে এখান থেকে শুরু করবেন না, আপনি শুরু করবেন নতুন করে একটা, একটু স্পেস দিয়ে নতুন করে শুরু করবেন। এই যে ওভারঅল, এখান থেকে শুরু করলেন, দ্যাটস মিন আপনি নতুন করে আর একটা প্যারা লিখতেছেন। এটাই হচ্ছে এক্সামিনার ধরে নেবে যে এটা ওভারভিউ স্টেটমেন্ট। ওভারঅল যখন লিখবেন তখন অটোমেটিক মাথায় চলে আসবে এক্সামিনারের যে এটা ওভারভিউ স্টেটমেন্ট। এটা যদি না লিখে আপনি ইন দা ইন 2007 লিখে আপনি যদি শুরু করেন, আপনার এখানে মার্ক কিন্তু ওভারভিউ স্টেটমেন্টের যেটা ছিল এটা কিন্তু মার্ক কমে আসবে। তার মানে আপনি বোঝেন নাই যে আপনি ওভারভিউ স্টেটমেন্টটা কি, বা ওভারভিউ স্টেটমেন্ট কেন দেন নাই, সেটাও একটা প্রশ্ন হতে পারে। ওভারভিউ স্টেটমেন্ট হচ্ছে আপনার জানা ছিল না, অনেক সময় অনেকে কি করে ওভারভিউ স্টেটমেন্টটা বাদ ফেলায় দেয়। তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, এই ওভারঅল সম্পর্কে আপনি কি করবেন, একটা এখানে হচ্ছে আরেকটা জিনিস বলে নিই, আপনি প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশনের 20 থেকে 25 ওয়ার্ডস এর মধ্যে শেষ করবেন। এখানে হচ্ছে আপনার ওভারভিউ স্টেটমেন্ট প্রথম আহ, প্রথমে একটা সেন্টেন্স, টু সেন্টেন্স, অথবা হচ্ছে আপনি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে আপনি কমপ্লেক্স করে লিখতে পারেন, একটু বড় করে লিখতে পারেন। এখানে আপনি 40 থেকে 50 ওয়ার্ডস এর মধ্যে আপনি লিখতে পারেন ওভারভিউ স্টেটমেন্ট, অথবা হচ্ছে আপনি শর্টকাটে আপনি যত শর্টকাটে টেক্সট আকারে আপনি কি করতে পারেন, লিখতে পারেন। তো যাই হোক, আপনার মানে সব মিলিয়ে 150 ওয়ার্ডের মধ্যেই থাকতে হবে। তো এমন করবেন না ইন্ট্রোডাকশনে বেশি লিখে ফেলছেন, ওভারভিউ স্টেটমেন্টে বেশি লিখছেন, আপনি ডিসক্রাইব করলেন না, সেটাও হবে না। ওকে, তো সেদিক থেকে আপনার চতুর্দিকে আপনি নজর রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনি মাথায় রাখবেন যে আপনি যে ওয়ার্ডটা লিখতেছেন সেই ওয়ার্ডটা যেন বারবার রিপিট না হয়, রিপিট হলে কিন্তু সমস্যা। আর হচ্ছে আপনি পারলে সিনোনিম ইউজ করবেন, আপনি একটার পরিবর্তে আরেকটা লিখবেন, মানে আপনি ঘুরিয়ে লেখার চেষ্টা করবেন। ওকে, তো ওভারভিউ স্টেটমেন্টে যেটা হচ্ছে, দেয়ার ওয়াজ আ নোটিসেবল শিফট ইন হাউসহোল্ড ইনকাম ডিস্ট্রিবিউশন ওভার দ্য পিরিয়ড, ইনকাম ডিস্ট্রিবিউশন ওভার দ্য পিরিয়ড 2007, 2011, 2015, এটা কিন্তু ওভার দ্য পিরিয়ড, মানে পুরো পিরিয়ডটাকে বোঝানো হয়েছে। উইথ আ জেনারেল ডিক্লাইন, তার মানে উইথ আ জেনারেল ডিক্লাইন ইন দ্য মিডল ইনকাম হাউসহোল্ড। তাহলে কি বলছে, উইথ আ জেনারেল ডিক্লাইন ইন মিডল হাউসহোল্ড and increase in both lower and higher income groups. This suggests a widening income gap, মানে
একটা বড় একটা ইনকাম গ্যাপ আছে। টপাররা টপার মানে অনেক বেড়ে গেছে। আবার একটা শ্রেণী একটা হাউস হোল্ড আছে যারা হচ্ছে ডিক্লাইন করছে। যেরকম আপনাদেরকে বলবো যে মিডিলে দেখতে পাচ্ছেন যে 2011 এ ডিক্লাইন কিন্তু করছে আপনার 14 থেকে 13 এ চলে আসে, দেখেন এখানে কমে আইছে, আবার এখানে 15 এ এসে একটু বাড়ছে, সবগুলোই বাড়ছে। 2015 এ সবার ইনকাম লেভেল কি হয়েছে, ড্রামেটিক্যালি অথবা স্লাইটলি হাই হয়েছে। তো এই জিনিসগুলো আপনার হচ্ছে এটা ওভারভিউ স্টেটমেন্টে আমরা দেখাইলাম। তো আমরা পরের স্লাইডে দেখব যে ওভারভিউ স্টেটমেন্ট দেখছি, ইন্ট্রোডাকশন দেখলাম, আমি কিন্তু এখানে অলমোস্ট 50% আমি 50 না 40% আনসার কিন্তু আমার শেষ, আর 60% আপনাদেরকে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করব। ওকে, লেটস গো। ওকে, আমরা এখন হচ্ছে বডি প্যারাগ্রাফ ওয়ানে কি লিখবো সেই ব্যাপার সম্পর্কে আমরা হচ্ছে মানে ডিসকাস করব। তো আমরা যেটা শুরু করব হচ্ছে, আমরা প্রথম 2007 থেকে, in 2007 the highest number of household earned between $1 lakh or more, মানে তার মানে হচ্ছে হাইয়েস্ট হচ্ছে আমরা কোথায় থেকে শুরু করছি এখানে আপনার, আমি যেটা করি আমি হাইয়েস্ট পিক পয়েন্টটা আমি আগে কি করি ফলো আপ করি, যে ইনকাম করছে কত, সর্বোচ্চ হচ্ছে পিক পয়েন্ট হচ্ছে আপনার আর্ন বিটুইন 1 লাখ অর মোর, 1 লাখের থেকে বেশি, ফলোড বাই দোজ ইন দ্য 25,000 and 49,999 ব্র্যাকেটস, মানে এর মধ্যেই হচ্ছে কি হয়েছে, মানে হাইয়েস্ট, এই যে হাইয়েস্ট এখানে হচ্ছে কিন্তু হাইয়েস্ট হচ্ছে এটা 2007 এ। However, by the by 2011 the number of household in this middle income category decline, মানে মিডল ইনকাম কি করছে, ডিক্লাইন করছে। তার মানে এই যে মিডল ইনকাম ডিক্লাইন করেছে, and this trend continue 2015. Conversely, household earning below 49,990 increased steadily over the period with notable rise under 25,000 group, মানে এই গ্রুপটা হচ্ছে আপনার কি করছে, আহ, কোনটা, এই সাদাটা হচ্ছে কি করছে আপনার, কি করছিল, বিলো, কনভার্সলি বিলো, এখানে কিন্তু কমছে, দেখেন 2015 এসে কমছে, সেটাই বোঝাচ্ছে। ইভেন 2000 উইথ আ নোটেবল রাইজ ইন দ্য আন্ডার 25,000 গ্রুপ, রাইজ করছে, বেড়েছে, মানে মানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেখেন এখানে এ কিন্তু আপনার এখানে দেখেন ছিল একসময় 25 হচ্ছে মিলিয়ন পিপুল হাউস হোল্ড হচ্ছে, তারা হচ্ছে ইনকাম ছিল, সেখান থেকে বেড়ে 2011 এ হচ্ছে বাড়ছে 28, অলমোস্ট 28 মিলিয়ন, অ্যান্ড তারপরে হচ্ছে এখানে বাড়ছে হচ্ছে 27, 27 বা 25, 27 বা 26 এরকম হবে। তো এভাবে যে বেড়েছে, এই যে প্রেজেন্টেশন, যে এখানে কিন্তু আরো অনেক কিছুই লেখা যাইতো, তো এটা লিখলে দেখা যাবে যে 150 ওয়ার্ডস এর বেশি হয়ে যায়। তো আমাকে শর্টকাটে কি করতে হবে, আহ, আপনাকে লিখতে হবে যে খুব অল্প সময়ের মধ্যে
20 মিনিটস টাইম পাবেন, সেখানে আইডিয়া জেনারেট করতে আপনার সময় লাগবে। তো সেক্ষেত্রে আপনার অলমোস্ট 15 মিনিটস এর মধ্যে 150 ওয়ার্ডস আমার মনে হয় কি করতে হবে, কভার করতে হবে। ওকে, লেটস গো। আমরা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফে আমরা দেখবো যে আমি কতটুকু মানে এখানে সময় দিতে পারি। তো সেটাই দেখার বিষয়। Let's- তো এখানে যেটা আপনার সেকেন্ড প্যারাগ্রাফে আমরা কি করব, সেকেন্ড প্যারাগ্রাফে আমরা মার্ক করব যেটা হাই ইনকাম হাউসহোল্ড আর্নিং 1 lakh or more also grew the number between 2007 and 2015 indicate the gradual upward shift for some segment of the population। মানে 1 লাখের ওপরে অথবা 1 লাখের সমান যে আপনার হাউস হোল্ড ম্যাক্সিমামটাই হচ্ছে তারা কি ছিল যে 2007 সাল থেকে 2015 সাল পর্যন্ত তারা কি করছে, মানে বেড়েই তাদের ইনকাম লেভেল কমে নাই, তাদের ইনকাম লেভেল বেড়েছে। তো সেটাই আমরা কম্পারিজন করলাম, দুইটা ইয়ারের মধ্যে আমরা এটা একটা কম্পারিজন করলাম। তো ফাইনালি আমরা আরেকটা প্যারা লিখতে পারতাম যে ওভারঅল দিয়ে আপনার কনক্লুশন টানতে পারতাম। তা বিগত যেহেতু কনক্লুশন নট রিকমেন্ডেড সেক্ষেত্রে লিখি নাই এখানে। তো কনক্লুশন আপনার নট ম্যান্ডেটরি, সো you can carry forward uh, without conclusion. You the without conclusion you have no problem। তাহলে আপনার হচ্ছে কনক্লুশন ছাড়াও আপনি কি করতে পারেন, এখানে লিখে দিতে পারেন। তো যাই হোক, আমরা পরবর্তীতে আমরা যেটা করব, এই ইয়েগুলো লেখার পরে আপনার প্যারাগ্রাফে আপনার বার গ্রাফটা সম্পর্কে আপনার যখন মানে সব ফাইনাল হয়ে গেল, তারপরও আপনি আবার হচ্ছে কি করবেন যে আপনার ওয়ার্ড গুলো ঠিক আছে কিনা, আপনি লিঙ্কিং ওয়ার্ড গুলো যেগুলো ইউজ করছেন সেগুলো ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে আপনার আহ কোথাও হচ্ছে বারবার একই ওয়ার্ড মানে বেশি বেশি হয়েছে কিনা। আপনি যে অনেক জায়গাতে আপনি ইনক্রিজের জায়গায় এখানে গ্রিউ আমরা দিছি, বিভিন্ন জায়গায় হচ্ছে রাইস দেওয়া হয়েছে। তো তারপরে হচ্ছে আপনার একটা ওয়ার্ড কিন্তু আপওয়ার্ড শিফট, এগুলো কিন্তু মানে সেম ক্যাটাগরি। আপনি বেড়েছে বেড়েছে বেড়েছে, এই যে বার গ্রাফে আপনি বাড়তেছে বাড়তেছে কমতেছে আপনার স্লোলি স্লাইটলি। তো এই যে এই লিঙ্কিং ওয়ার্ড গুলো আপনার কি করতে হবে, জানতে হবে যে কোথায় আপনি কি ইউজ করবেন, সেই জিনিসগুলো জেনে তারপরে আপনার কি করতে হবে, লিখতে হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই ছিল। যে বার গ্রাফের জন্য আমি বেশি সময় আমি করব না, যে এখানে ভিডিওটি অনেক লেংথি হয়ে যায়। আমি অনেকগুলো ইয়ে ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার প্ল্যান ছিল। এখানে লিঙ্কিং ওয়ার্ড গুলো কি কি লিখবেন কি কি লিখবেন না, কোনটা লেখা টাস্ক 1 এ লেখা যাবে, কোনটা টাস্ক 2 তে লিখতে হবে, কোনটা টাস্ক 2 হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড টাস্ক 1 এ লেখা যাবে না, 1 এরটা 2 তে লেখা যাবে না। তো এই জিনিসগুলো আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছিলাম, তো সময় স্বল্পতার কারণে আমি আজকে আলোচনা করব না। তো অন্য কোনো একটা ভিডিও দিয়ে আপনারা ভিডিওতে পাবেন, যেটাতে আপনারা আহ দেখে নেবেন লিঙ্কিং ওয়ার্ড গুলো। তো আজকে এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে আহ অল্প একটু যদি ভালো লাগে, অবশ্যই আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে আপনি কি করবেন, অবশ্যই ফলো দেবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, ইভেন আপনার পেজে শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনি ইজিলি আমার ভিডিওটি খুঁজে পান। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে কি করতে পারি, যে এই শ্রমটুকু দিতে পারি যে আপনারা যেন হচ্ছে কোচিং ছাড়া বা
অন্য কোথাও হেল্প ছাড়া টাকা, যেখানে টাকা দিয়ে ইনভেস্ট করে আপনাকে কি করতে হয়, আইএলটিএস এর এক্সামের মানে যে রেজিস্ট্রেশন ফি, দেখা গেছে তার থেকে বেশি আপনার এই কোচিং সেন্টার গুলোতে পে করতে হয়। অনেকেই লেভেল টেস্ট নেয়, অনেকেই এটা করে, অনেকেই আপনাকে বিভিন্ন লেভেলে ভর্তির জন্য বলে, আপনার 3 মাসের কোর্স অফার করে, কেউ আবার আহ, বলে 15 ডেজ এর মধ্যে আপনাকে 7+ স্কোর পাইয়ে দেবে। এগুলো টোটালি মানে আমার কাছে যেটা মনে হয় ফেক। কারণ এখানে আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে হিউজ পরিমাণ টাইম দিতে হবে। সো আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। আপনাকে লিসেনিং এর সময় দিতে হবে, রিডিং এর সময় দিতে হবে, ইভেন স্পিকিং এও কিন্তু অনেকেই ঘাবড়ে যাবেন যে কি যে আপনি কিভাবে মানে এটা টোটাল 4টা মডিউল আপনি আহ হুট করে আপনি 15 দিনে যে মানে যারা বলতেছে যে 15 ডেজে আপনাকে ভালো একটা স্কোর পাওয়ানোর ব্যবস্থা করে দেবে, ইট ইজ নট পসিবল। আপনাকে অনেক সময় দিতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। আপনার বেশ কয়েকটা বই আপনাকে A to Z আপনার কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। দরকার হলে আপনার ক্যামব্রিজের একটা বই, আপনার লেটেস্ট বই আপনি কি করেন, বারবার প্র্যাকটিস করেন, বারবার দেখেন। আপনি কি করবেন তাহলে কি হবে, যে আপনার একটা মানে এক্সাম সম্পর্কে আপনার ফার্স্ট ধারণা আসবে। ধারণা আসার পরে আপনি যেটা করবেন, আপনি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। আপনাকে মার্ক বেশি পাওয়ার জন্য, স্কোর বেশি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেদিকে যাবেন। তো আপনাদের সহযোগিতার জন্যই আমার ভিডিওগুলো করা। তো আপনারা পাশে থাকবেন, পাশে থেকে আমাকেও সহযোগিতা করবেন। ওকে, আমার এখান থেকে ইনকাম বা কোনো কিছু করার ইচ্ছা এরকম কোনো কিছুই নাই। আমি ইনকামের উদ্দেশ্যে এই ভিডিওগুলো বানানো না, অ্যাকচুয়ালি আপনাদের আহ, সহযোগিতার জন্য। আমি যেটা 2014 সালে আমি আইএলটিএস এ, আমি বলবো না, কোচিং সেন্টারও বলবো না, আমি বড় প্রতিষ্ঠানের নামও বলবো না। তো আমি যেখানে প্রায় 1 লাখ টাকা প্লাস আমি ব্যয় করেছিলাম, তো সেটা যেন আপনাদের না হয়। অনেক শীত ধরাই দেবে আপনাদেরকে, অনেক বই ধরাই দেবে অ্যাডমিশনের সময়, দিয়ে আপনাকে কি করবে, প্রথমে মনে করবেন যে কি ও মা, আমার তো 50% মনে হয় কি হয়ে গেছে। এই যে লেকচার শিট, এই যে বই, এত কিছু পাইছি, সিডি পাইছি, বিভিন্ন ভিডিও পাইছি, যে আমি শিখে গেছি। না, এগুলোর ফাঁদে পা দেবেন না। নিজে নিজে আগে কি করবেন, আইডিয়া জেনারেট করবেন, যে তারপরে হচ্ছে নিজেই আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে আহামরি কোনো কিছু না, কঠিন কিছু না, যে আপনার ডিপেন্ড করবে নিজের প্র্যাকটিসের উপরে। আপনার কোনো কোচিং সেন্টার আপনাকে কি করে দেবে না, আপনার লিসেনিং এও কখনো আপনাকে ওনারা আপনার আয়ত্তে নিয়ে এসে দিতে পারবে না। আবার হচ্ছে আপনার স্পিকিং বলেন, রিডিং বলেন, সেগুলো আপনাকে ইয়ে করতে পারবে না। আপনাকে এইটুকু হয়তো হেল্প করতে পারবে যে জাস্ট আপনার কোনটাতে কি মার্ক, কত স্কোর, কতটা আপনার কোন ইয়েতে কতটা কোশ্চিন থাকবে, এই ইনফরমেশন গুলো টুকিটাকি আপনার ইয়ে করবে। আর কিছু যে প্র্যাকটিস গুলো আপনার ক্যামব্রিজের বই থেকে আমরা যেটা করে থাকি, সেই প্র্যাকটিস গুলো আপনাকে কি করবে, ওখানে হয়তো করানোর চেষ্টা করবে। জাস্ট এই পর্যন্তই। সো আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে A to Z আইএলটিএস এর মানে প্রিপারেশন নেওয়ার জন্য আমি আপনাদের আহ সহযোগিতা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।